আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটা হচ্ছে যে ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে। তা আমরা প্রত্যেকে জানি যে একটা যুক্তরাষ্ট্র হতে গেলে তার যে সকল বৈশিষ্ট্য দরকার, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তার সংবিধান, একটা লিখিত সংবিধান দরকার। এই যে লিখিত সংবিধান দরকার, এছাড়া আমরা জানি যে যুক্তরাষ্ট্রের আর বৈশিষ্ট্য রয়েছে কি না, দুই ধরনের সরকার থাকে এবং সেই সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা থাকে। দুই ধরনের সরকার, একটা কেন্দ্র সরকার থাকে এবং অনেকগুলো রাজ্য সরকার থাকে, এবং এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলোর মধ্যে ক্ষমতা যে বন্টন করা থাকে সেগুলো মূলত হচ্ছে বিভিন্ন তালিকার মাধ্যমে থাকে। আর সেই বিষয়গুলো যেখানে উল্লেখ থাকে, যার মাধ্যমে লিপিবদ্ধ থাকে, ক্ষমতা সুস্পষ্টভাবে বন্টন করা থাকে, সেটা হচ্ছে সংবিধান। তাহলে এই যে সংবিধানটা, যেখানে হচ্ছে একটা রাষ্ট্রের যাবতীয় বিষয়, সেখানে হচ্ছে রাষ্ট্রের নাগরিকরা কি করবে, তাদের কি কি মৌলিক অধিকার রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে, রাষ্ট্র কিভাবে ভূমিকা পালন করবে, এ টু জেড সমস্ত নীতি নির্দেশ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, যেগুলোকে আমরা আইন বলে জানি। তাহলে এই যে সংবিধানটা রয়েছে, যে সংবিধানটা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে থাকে, সেই সংবিধানটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি ধরি, তাহলে ভারতবর্ষের সংবিধানটা রচনা করেছে কে? গণপরিষদ। গণপরিষদের দ্বারা ভারতের সংবিধান রচনা হয়েছে এবং কার্যকরী হয়েছে। সেখানে আমরা জানি যে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক আমাদের ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছে এবং সেটা কার্যকরী হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে এই 1950 সালের 26শে জানুয়ারি আমাদের যে সংবিধানটা কার্যকরী হচ্ছে, সেই সংবিধানটা 1950 সাল থেকে শুরু করে আজকের পর্যন্ত, আজকের এই আমরা 2024 সালে দাঁড়িয়ে এই যে দীর্ঘ পথ অতিক্রম করেছি, এই অতিক্রান্ত যে পথটা, এই সময়ের মধ্যে আমাদের বিভিন্ন যে সংবিধানটা রচনা হয়েছে 1950 সালে যেটা কার্যকরী হচ্ছে, সেই 1950 সাল থেকে শুরু করে আজকের পর্যন্ত সময়ে, তাহলে আমাদের এই প্রত্যেকটা রাষ্ট্রের যেমন পরিবর্তন আসে, সময়ের পরিবর্তন আসে, তেমনি আমাদের রাষ্ট্র ব্যবস্থাও পরিবর্তিত হয়েছে। অনেক নতুন নতুন বিষয় সংযোজন করা হয়েছে, আবার অনেক বিষয় যেগুলো ছিল, যেগুলো কি হচ্ছে না, বর্তমানের সময়ের পরিপ্রেক্ষিতে সেগুলো আর উপযোগী বা কার্যকরী নয়। তাহলে এই কিছু বিষয় কার্যকরিতা অনুযায়ী বা কিছু বিষয় সময়ের তাগিদে যে গুরুত্বপূর্ণ যে হয়ে উঠছে বা কিছু বিষয়ে যে গুরুত্বহীনতা হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কি হচ্ছে না, আমাদের সংবিধানে সংযোজন করা বা বিয়োজন করা উভয়টা প্রয়োজন হচ্ছে। তাহলে এই উভয় কার্যকারিতাকে প্রাধান্য আমরা যদি দিই, তাহলে আমাদের যে সংবিধানটা 1950 সালের 26শে জানুয়ারি থেকে কার্যকরী রয়েছে, সেই সংবিধানটার তো কিছু পরিবর্তন প্রয়োজন হয়, কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়, কিছু বিষয় বাতিল করা প্রয়োজন। তাহলে এই অন্তর্ভুক্ত বিষয়টা কিভাবে হয় বা কিভাবে বাতিল করা যায়, সেই পদ্ধতিটা যেখানে উল্লেখ রয়েছে, সেটাকে আমরা কি বলছি না, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। তাহলে এই যে ভারতের সংবিধান সংশোধনের যে প্রক্রিয়াটা রয়েছে, আমরা যদি ভারতের সংবিধানটাকে পর্যালোচনা করে দেখি বা ভালো করে বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভারতের সংবিধান যেটা রয়েছে, সেই ভারতের সংবিধানের পুরো সংবিধানটা পর্যালোচনা করলে আমরা মূলত 3 ধরনের সংশোধন পদ্ধতি দেখতে পাবো। 3 ধরনের সংশোধন পদ্ধতি। এবার এই যে 3 ধরনের সংশোধন পদ্ধতি রয়েছে, সেই সংশোধন পদ্ধতির মধ্যে আমাদের ভারতের যে 20তম অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ে এই সংবিধান সংশোধন পদ্ধতিটা উল্লেখ রয়েছে। এবার এক্ষেত্রে আমাদের সংবিধানের টোটাল 3টে পদ্ধতি আছে। এই 3টে পদ্ধতির মধ্যে 2টো পদ্ধতি রয়েছে আমাদের 368 নম্বর ধারা। আমাদের সংবিধানের যে 368 নম্বর ধারা রয়েছে, সেই 368 নম্বর ধারাতে 2টো পদ্ধতি রয়েছে। আর টোটাল সংবিধানের 22টা ধারা মিলিয়ে, 22টা ধারা মিলিয়ে রয়েছে আরও একটা পদ্ধতি। তাহলে আমাদের সংবিধান সংশোধনের এই টোটাল 3টে পদ্ধতি রয়েছে। এই 3টে পদ্ধতিকে কি বলা হয়? একটাকে বলা হয় সরল পদ্ধতি, একটাকে বলা হচ্ছে আংশিক জটিল পদ্ধতি, একটাকে বলা হচ্ছে জটিল পদ্ধতি। তাহলে ভারতের যে সংবিধান সংশোধন রয়েছে, এই সংবিধান সংশোধনের পদ্ধতিগুলো হচ্ছে, প্রথম বললাম কি সরল পদ্ধতি,
দ্বিতীয় বললাম কি আংশিক জটিল পদ্ধতি, আরেকটা কি বললাম 3 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে জটিল পদ্ধতি। এই যে সংবিধান রয়েছে, সংবিধানে 3টে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো আমরা যদি বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা যেটা প্রথম বললাম সরল পদ্ধতি, এই সরল পদ্ধতিটা কি, কেনই বা একে সরল পদ্ধতি বলা হচ্ছে, তাহলে আমরা দেখব যে সহজভাবে বলতে গেলে আমরা দেখব যে সরল পদ্ধতি তাকে বলবো যে পদ্ধতিতে খুব সহজে বা সরলভাবে সংবিধান সংশোধন করা যায়, তাহলে সেটাই হবে সরল পদ্ধতি। তাহলে এখানে আমরা দেখি যদি আমাদের ভারতের সংবিধান সংশোধনের দেখি, তাহলে ভারতের সংবিধান সংশোধনের ক্ষেত্রে এমন কিছু পদ্ধতি রয়েছে বা এমন কিছু ধারা রয়েছে, কারণ মূলত আমরা তো ধারা পরিবর্তন করতে চাইবো বা আমাদের যে সংবিধানে যে অন্তর্ভুক্ত যে ধারার বিষয়বস্তু রয়েছে সেগুলোকে পরিবর্তন করতে চাইবো, তাহলে সেখানে বলতে পারো যে আমাদের সংবিধানের এমন কিছু ধারা রয়েছে যেগুলো পরিবর্তনের ক্ষেত্রে যে আমাদের যে সাধারণ আইন পাশ পদ্ধতি রয়েছে, আমাদের যে আইন পাশ রয়েছে সেখানে যে সাধারণ আইন পাশের পদ্ধতি রয়েছে, সেই সাধারণ আইন পাশের পদ্ধতি অনুসরণ করে আমাদের যে পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভা রয়েছে সেই পার্লামেন্টের উভয় কক্ষে অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে সাধারণ আইন পাশের পদ্ধতিতে পার্লামেন্টের বা সংসদের উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করা। তাহলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পার্লামেন্টের উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সাধারণ আইন পাশের যে পদ্ধতি অনুসরণ করে যখন কোনো সংবিধানের কোনো বিষয় পরিবর্তন করা হয় বা সংশোধন করা হয় তাকে আমরা কি বলবো যে সরল পদ্ধতি। তাহলে এই যে সরল পদ্ধতি বলছি এখানে কি এই বিষয়টি না পার্লামেন্টের যে সদস্যরা থাকবে সেই সদস্য অর্থাৎ উভয় কক্ষের যে সদস্য থাকবে সেখানে যদি যে সদস্যরা থাকবে তাদের মধ্যে যখন কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হবে সেই আলোচনার ক্ষেত্রে যদি না যে সদস্যরা রয়েছে তাদের বেশি সংখ্যক যদি ওই প্রস্তাবের বা ওই সংবিধান সংশোধনী মানে যে বিষয়ে আমরা সংবিধানটা সংশোধন করতে চাচ্ছি সেই বিষয়ের পক্ষে মত দেয়, তাহলে সেই বিষয়টা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যদি বেশি সংখ্যক ভোট পক্ষে সমর্থন করে তাহলে সংবিধান সংশোধন হবে, যদি বেশি সংখ্যক বিপক্ষে মত দেয় তাহলে সংবিধান সংশোধন হবে না। তাহলে এই যে সিম্পল বা সাধারণভাবে হচ্ছে একটা সংবিধান সংশোধন করা হচ্ছে বা সাধারণভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তার মাধ্যমে সংবিধান সংশোধন করা হচ্ছে, এই জন্য এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে না সরল পদ্ধতি বা সাধারণ পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আমাদের সংবিধান যেটা রয়েছে ভারতের সংবিধান, সেই সংবিধান কোন কোন বিষয় পরিবর্তন করা যায়, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে আমাদের যে সংবিধানে যে রয়েছে যে কোনো রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন বা কোনো রাজ্যের হচ্ছে পুনরায় সৃষ্টি করা বা পুনরায় তার সীমানা পরিবর্তন করা, এই সকল বিষয়গুলো কি করতে পারে না এই সরল পদ্ধতিতে হতে পারে। এছাড়া কি হচ্ছে না আর আমাদের যে বিধান পরিষদ আছে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ যেটা হয় বিধান পরিষদ বলি, এই কোন রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিধান পরিষদের হচ্ছে বিলোপ সাধন করা হতে পারে, বা যে পার্লামেন্টের যে সদস্যরা রয়েছে যাদেরকে আমরা সাংসদ বলে থাকি, এই সাংসদরা যে সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকে বিশেষাধিকার ভোগ করে থাকে 105 নম্বর ধারায়, সেই সকল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে পারে বা পরিবর্তন করতে পারে সংবিধান ধারা, বা তাদের যে বেতন পায় বা ভাতা পায় এই সকল বিষয়, বা আমাদের যে সরকারি ভাষা রয়েছে সরকারি ভাষা সংক্রান্ত, দেশের নির্বাচন সংক্রান্ত, বা সুপ্রিম কোর্ট যেটা রয়েছে সুপ্রিম কোর্টের এলাকা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা যায়, ইত্যাদি বিষয়গুলো এই সরল পদ্ধতির মাধ্যমে পরিবর্তন করা যায়। এবার আমরা যাচ্ছি আংশিক জটিল পদ্ধতি। আংশিক জটিল পদ্ধতি, এই আংশিক জটিল পদ্ধতি কি না এই পদ্ধতিটা যে আমি বললাম যে দুটো পদ্ধতি হচ্ছে সংবিধানে উল্লেখ রয়েছে 368 নম্বর ধারায়, এই 368 নম্বর ধারাতে কি হয়েছে না এই আংশিক জটিল পদ্ধতি আর জটিল পদ্ধতি এই দুটো পদ্ধতি উল্লেখ রয়েছে। তাহলে এখানে আংশিক জটিল পদ্ধতি বলছি মানে আংশিক জটিল পদ্ধতি যেটা বলছি স্বাভাবিক এখান থেকে বোঝা যাচ্ছে যে আগের যে পদ্ধতিটা আমরা পড়লাম যে সরল পদ্ধতি, এই সরল পদ্ধতির থেকে কিছুটা কঠিন হবে।
কিছুটা জটিল হবে, তাই এটাকে আংশিক জটিল বলা যাচ্ছে। তাহলে এই আংশিক জটিল পদ্ধতিটা কি? আংশিক জটিল পদ্ধতিটা যদি আমরা দেখতে যাই, তাহলে আংশিক জটিল পদ্ধতি হচ্ছে যার মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে, সেটা খুবই জটিল নয় আবার খুবই সহজ নয়, এর মধ্যবর্তী একটা পর্যায়, তাই এটাকে বলা হচ্ছে আংশিক জটিল পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা কি না, আমাদের যে পার্লামেন্টের দুটো কক্ষ রয়েছে, এই দুটো কক্ষের যে সদস্যরা রয়েছে তার মোট সদস্যের অর্ধেকের বেশি বা অধিকাংশ যদি বলি, তাহলে এই মোট সদস্যের অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 যদি সমর্থন করে, তাহলে কি বললাম না, যে দুটো পার্লামেন্টের যে দুটো কক্ষ রয়েছে সেই দুটো কক্ষ কি হবে না, দুটি কক্ষের মোট সদস্যের অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন। মানে বিষয়টা হচ্ছে যে ধরো কোনো একটা প্রস্তাব বা কোনো একটা বিষয়ে সংবিধান সংশোধন করা হবে, তাহলে সেই বিষয়টা যখন হচ্ছে কোনো একটা কক্ষে উত্থাপন করা হবে, তখন সেই কক্ষে কি হবে না, যদি অর্ধেকের বেশি সদস্য সেই প্রস্তাবের পক্ষে সমর্থন করে, তাহলে সেই প্রস্তাবটা সেই কক্ষে উত্থাপিত হবে। এবার উত্থাপন হওয়ার পরে সেই কক্ষে কি হবে না, যখন প্রস্তাবটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনার সময় ওই কক্ষে যতজন সদস্য রয়েছে তার 2/3 অর্থাৎ 3/2 তাহলে এই 3/2 যদি সদস্য সমর্থন করে সেই প্রস্তাবের পক্ষে যে এই প্রস্তাবটা কার্যকরী হোক বা এই বিষয়ে সংবিধান সংশোধন হোক, তাহলে সেই প্রস্তাবটা তখনই সেই কক্ষে গৃহীত হয়ে যায়। এবার সেই প্রস্তাবটা গৃহীত হয়ে গেলে সেই প্রস্তাবটা কোথায় পাঠানো হয় না, অন্য আরেকটা কক্ষে। ওই কক্ষে একইভাবে যে যত সদস্য থাকবে সেই উপস্থিত যত সদস্য থাকবে তার অর্ধেকের বেশি সমর্থন যদি করে, তাহলে প্রস্তাবটা ওই কক্ষে উত্থাপিত হবে। আর উত্থাপনের পরে সেই কক্ষে যতজন সদস্য থাকবে তার 2/3 যদি সমর্থন করে, তখন দ্বিতীয় কক্ষে সমর্থিত হবে বা দ্বিতীয় কক্ষে প্রস্তাবটা গৃহীত হবে। তাহলে এইভাবে দুটো কক্ষে যখন প্রস্তাবটা গৃহীত হলো, মানে প্রথম হচ্ছে উত্থাপন করার জন্য কি হচ্ছে, অর্ধেকের বেশি সমর্থন দরকার, যতজন আছে তার অর্ধেকের, মানে এটা ওই মানে কক্ষের যত সদস্য তার চেয়ে অর্ধেকের বেশি যদি সমর্থন করে, তবে প্রস্তাব উত্থাপিত হচ্ছে। এবার উত্থাপনের পর যেদিন আলোচনা হবে, সেই দিন আলোচনায় ওই সভাতে যত সদস্য থাকবে, ওই দিন উপস্থিত যারা থাকবে, সেই উপস্থিত এবং ওই প্রস্তাবের পক্ষে যারা ভোট দিচ্ছে বা বিপক্ষে যারা ভোট দিচ্ছে, সেই উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 অর্থাৎ 3/2 সদস্য যদি ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, তবে কার্যকরী হচ্ছে। তাহলে এইভাবে এই পদ্ধতির মাধ্যমে যখন দুটো কক্ষে কোনো প্রস্তাব গৃহীত হয়ে যাওয়ার পর ওই প্রস্তাবটা বা ওই বিলটা কি করা হয় না, সরাসরি রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠিয়ে দেয়। রাষ্ট্রপতি যদি ওই প্রস্তাবে স্বাক্ষর করে, তখন সংবিধান সংশোধন করা যায়, তখন একমাত্র সংবিধান সংশোধন হয়। তাহলে এই যে সংবিধান সংশোধনের এই পদ্ধতিটা বললাম, যে উভয় কক্ষের অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 কর্তৃক যখন প্রস্তাব সমর্থিত হচ্ছে এবং রাষ্ট্রপতি স্বাক্ষর করছে, সমর্থিত হওয়ার পর রাষ্ট্রপতি যখন স্বাক্ষর করছে, তার মাধ্যমে যখন কোনো সংবিধানের কোনো ধারা পরিবর্তন করা হয়, সেই ধারাকে বলা হচ্ছে আংশিক জটিল পদ্ধতি। মূলত এই আংশিক যে জটিল পদ্ধতি রয়েছে, এই আংশিক জটিল পদ্ধতির মাধ্যমে আমরা যে বিষয়গুলো পরিবর্তন করতে পারি, সেগুলোর মধ্যে রয়েছে আমাদের মূলত হচ্ছে আমাদের যে সংবিধানের 3য় অধ্যায়টা রয়েছে, 3য় অধ্যায় এবং 4র্থ অধ্যায়। আমরা জানি যে 3য় অধ্যায়ের বিষয়টা কি রয়েছে, যে আমাদের মৌলিক অধিকার রয়েছে, যে ভারতের নাগরিকরা যারা রয়েছে তারা কি কি মৌলিক অধিকার ভোগ করতে পারে, যেটা আমাদের মূল সংবিধানে ছিল 7 প্রকার, বর্তমানে রয়েছে 6টা। 3য় অধ্যায় 12 থেকে 35 নম্বর ধারা রয়েছে। এখানে যে আমরা 6 প্রকারের যে মৌলিক অধিকার ভোগ করে থাকি, যেটা সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, তারপরে হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, এই যে অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকারগুলো, এবং 4র্থ অধ্যায়ে যেটা রয়েছে নির্দেশমূলক নীতি 36 থেকে 51 নম্বর ধারায়,
এই মূলত এই তৃতীয় অধ্যায়ের মৌলিক অধিকার এবং চতুর্থ অধ্যায়ের যে নির্দেশমূলক নীতির বিষয়বস্তু রয়েছে, এই বিষয়বস্তুগুলো পরিবর্তন করা যায় মূলত হচ্ছে এই আংশিক জটিল পদ্ধতিতে। ঠিক আছে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না জটিল পদ্ধতি। এই জটিল পদ্ধতিটা কি? জটিল পদ্ধতি জটিল বলি, দেখো যে প্রথম আমরা পড়লাম সরল পদ্ধতি, তারপরেরটা পড়লাম হচ্ছে কি আংশিক জটিল পদ্ধতি, এবার হচ্ছে জটিল পদ্ধতি। তাহলে এই জটিল পদ্ধতি থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে প্রথম যে দুটো বিষয় আলোচনা করলাম, সরল পদ্ধতি বা আংশিক জটিল পদ্ধতি, সেই দুটো পদ্ধতির থেকে এই পদ্ধতিটা একটু জটিল প্রকৃতির বা আরেকটু কঠিন প্রকৃতির, তাই এটাকে বলা হচ্ছে কি না জটিল পদ্ধতি। এই পদ্ধতি কি? দেখো, আংশিক জটিল পদ্ধতি যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে এই জটিল পদ্ধতিটা সহজে বুঝতে পারবে। কারণ আংশিক পদ্ধতিতে আমরা কি বললাম যে কোনো প্রস্তাব যখন একটা কক্ষের অর্ধেক সদস্য বা অর্ধেকের বেশি সদস্য যখন হচ্ছে সমর্থন করছে, তখন সেই প্রস্তাবটা সেই কক্ষে উত্থাপিত হচ্ছে, এবং উত্থাপনের পর যখন আলোচনা হচ্ছে তখন ওই কক্ষের উপস্থিত আর ভোটদানকারী সদস্যের 2/3 যখন প্রস্তাবটার পক্ষে সমর্থন করছে, পক্ষে ভোটদান করছে, তখন সেই প্রস্তাবটা কি হচ্ছে ওই কক্ষে গৃহীত হয়ে যাওয়ার পর দ্বিতীয় কক্ষে পাঠানো হচ্ছিল। দ্বিতীয় কক্ষে আবার একইভাবে যে প্রস্তাবটা গৃহীত হওয়ার পর বা প্রস্তাবটা সমর্থিত হওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছিল, যে রাষ্ট্রপতি সেই প্রস্তাবে স্বাক্ষর করবে। তাহলে এই যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছিল, এটা দ্বিতীয় পদ্ধতি বা আংশিক জটিল পদ্ধতি হয়ে যাচ্ছিল। কিন্তু জটিল পদ্ধতি কি হবে না, এই একইভাবে যখন উভয় পক্ষের কোনো প্রস্তাব গৃহীত হয়ে যাচ্ছে বা উভয় পক্ষে গৃহীত হওয়ার পরে সেই প্রস্তাবটা রাষ্ট্রপতির কাছে আর পাঠানো হয় না। জটিল পদ্ধতিতে কি করা হয়, ওই প্রস্তাবটার যে একটা কপি থাকে বা একই বিষয়টা কি করা হয় না, আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয়, তাহলে আমাদের অনেকগুলো রাজ্য রয়েছে, রাজ্যের আইনসভা রয়েছে, তাহলে প্রত্যেকটা রাজ্যের আইনসভার কাছে ওই প্রস্তাবের একটা করে কপি পাঠানো হয়, এবং আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের আইনসভাতে ওই একইভাবে কি করা হবে, রাজ্য আইনসভাগুলোর অনুমোদন করা হবে বা রাজ্য আইনসভাতে ওই প্রস্তাবটার সমর্থন আছে কিনা বা প্রস্তাবটা ওই একইভাবে পদ্ধতিতে হচ্ছে গৃহীত হচ্ছে কিনা তাহলে দেখা হবে। যদি দেখা যায় যে যতগুলো রাজ্য রয়েছে, ধরো আমাদের বর্তমানে রয়েছে 28টা রাজ্য, এই 28টা রাজ্যের অর্ধেক রাজ্য, অন্তত অর্ধেক রাজ্য যদি প্রস্তাবটার পক্ষে সমর্থন করে বা একইভাবে প্রস্তাবটা গৃহীত হয় সেখানে, তাহলে কি হবে না ওই প্রস্তাবটা কার্যকরী হবে, এবং সেই অর্ধেক রাজ্য যে মুহূর্তে সমর্থন করবে, যে মুহূর্তে অর্ধেক রাজ্য আইনসভা কর্তৃক ওই প্রস্তাবটা সমর্থিত হয়ে যাবে, সেই মুহূর্তে বাকি রাজ্যগুলোর সমর্থনের জন্য অপেক্ষা না করে প্রস্তাবটা কি হবে না রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, এবং রাষ্ট্রপতি যদি সেই প্রস্তাবে সমর্থন করে তাহলে কি হবে না আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটা সংশোধন করা সম্ভব হবে। তাহলে দেখো, দ্বিতীয় পদ্ধতি বা আংশিক জটিল পদ্ধতি যেটা বললাম, সেই আংশিক জটিল পদ্ধতির থেকে এটা আরেকটু জটিল হলো, কারণ আংশিক জটিল পদ্ধতিতে রাজ্য আইনসভাগুলোর কাছে পাঠানোর দরকার ছিল না, কিন্তু জটিল পদ্ধতিতে কি হচ্ছে না রাজ্য আইনসভাগুলোর কাছে এটা পাঠানো হচ্ছে। তাহলে এই রাজ্য আইনসভাগুলোর কাছে পাঠানো হচ্ছে এবং অর্ধেক রাজ্য অন্তত অর্ধেক রাজ্য সেখানে প্রস্তাবটা সমর্থন করতে হচ্ছে, তাই এই পদ্ধতিটাকে বলা হচ্ছে জটিল পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই জটিল পদ্ধতিতে কি সাধারণত আমাদের কি হয় না, আমাদের যে কেন্দ্র রাজ্য যে সম্পর্কগুলো রয়েছে সেই কেন্দ্র রাজ্যের সম্পর্ক সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে যদি কোনো একটা বিষয় পরিবর্তন করতে চায় তাহলে সেখানে এই জটিল পদ্ধতি অনুসরণ করা হয়। মূলত কি কেন্দ্র রাজ্যের আইন সংক্রান্ত যে ক্ষমতা বন্টন রয়েছে, যে আমি প্রথম শুরুতে বললাম যে আমাদের যেহেতু 3টে তালিকার মাধ্যমে হচ্ছে ক্ষমতা বন্টন করা থাকে, সেখানে কেন্দ্রীয় তালিকা থাকে, রাজ্য তালিকা থাকে আর যুগ্ম তালিকা থাকে। সেখানে বলা ছিল কেন্দ্র তালিকার যে ভুক্ত ক্ষমতা বিষয় যেগুলো থাকবে তার ক্ষেত্রে আইন পরিবর্তন করা বা আইন করা বা শাসন করা যাবতীয় ক্ষমতা ভোগ করবে কেন্দ্র সরকার, আর রাজ্য তালিকাভুক্ত বিষয় যেগুলো থাকে সেখানে যাবতীয় ক্ষমতা ভোগ করবে রাজ্য আইনসভা বা রাজ্যগুলো, আর যুগ্ম তালিকায় উভয়। তাহলে এই যে তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন করা রয়েছে, সেই কেন্দ্র রাজ্য যে তালিকাগুলো রয়েছে তার মধ্যে যদি কেন্দ্র রাজ্যের যে ক্ষমতা বন্টন রয়েছে সেই বন্টন সংক্রান্ত কোনো বিষয়ে আইন পরিবর্তন করা হয় বা সংবিধান সংশোধন করা হয়, তাহলে বা
কেন্দ্র রাজ্যের মধ্যে যে শাসন সংক্রান্ত ক্ষমতা রয়েছে সে তার পরিধি কমানো বা বাড়ানো এই ধরনের কোনো যদি বিষয় আসে তাহলে সেক্ষেত্রে কি হবে না জটিল পদ্ধতি অনুসরণ করতে হবে। এছাড়া কি হচ্ছে না আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যগুলোর যে হাইকোর্ট রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো বিষয়ে পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আমাদের কি করতে হবে না এই জটিল পদ্ধতিটা অনুসরণ করতে হবে। এই হচ্ছে তিনটে পদ্ধতি। এই জটিল পদ্ধতিটার আরেকটা নাম রয়েছে যেটাকে দুষ্পরিবর্তনীয় পদ্ধতি বলা হয়, আর যেটা সরল পদ্ধতি বলেছি এটাকে বলা হয় সুপরিবর্তনীয়। আর যেটা আংশিক জটিল রয়েছে ওটাকে আংশিক দুষ্পরিবর্তনীয় বলা হয়। তাহলে এই যে পদ্ধতি মূলত এই তিনটে পদ্ধতির মধ্য দিয়ে আমাদের সংবিধান সংশোধন করা হয়ে থাকে বা সংবিধান সংশোধনের কাজটা পর্যালোচনা করে থাকি। এবার যদি আমরা দেখি যে আমাদের যে এই সংবিধান সংশোধন পদ্ধতিটা রয়েছে সেই সংবিধান সংশোধন পদ্ধতিটা যদি পর্যালোচনা করে দেখি তাহলে আমাদের সংবিধান সংশোধনের পদ্ধতিগুলো কি বা সংবিধান সংশোধনের বিষয়টা কি প্রকৃতির, তাহলে সেখানে আমরা যেটা পাবো যে আমাদের সংবিধান সংশোধনের পদ্ধতি থেকে আমরা পাই আমাদের সংবিধানের যে পরিবর্তন পদ্ধতিটা রয়েছে সেটা এমন একটা পদ্ধতি যেটাকে কি হচ্ছে আমরা না নিয়েছি সরল পদ্ধতি না নিয়েছি জটিল পদ্ধতি, মানে কিছু কিছু পদ্ধতি সরলের মধ্যে রয়েছে, কিছু কিছু আংশিক জটিলের মধ্যে রয়েছে, আবার কিছু কিছু বিষয় জটিলের মধ্যে রয়েছে। তাহলে এই যে তিন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সংবিধান সংশোধন করা হয়ে থাকে, তাই আমাদের সংবিধান সংশোধন পদ্ধতিটা হচ্ছে আংশিক জটিল বা বলতে পারি আমরা যে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার একটা সংমিশ্রণ ঘটেছে। কারণ আমাদের হচ্ছে যেমন সরল পদ্ধতি রয়েছে তেমন তো আংশিক জটিল রয়েছে তেমন জটিল রয়েছে, তাই এটা কি হচ্ছে সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার একটা সংমিশ্রণ ঘটেছে। ঠিক আছে, এটা আমাদের সংবিধানের সংশোধনের একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারি। এবারে আরেকটি বিষয় কি বলতে পারি যে আমাদের সংবিধানের এই সংশোধন পদ্ধতি বিচার করলে দেখব যে আমাদের যে সংবিধান সংশোধন করা হয় এই সংবিধান সংশোধন কি হচ্ছে যে সংবিধান সংশোধন করতে গেলে যে একটা সভা আহ্বান করতে হয়, সভা ডাকতে হয়, সেখানে সভা হচ্ছে যে উপস্থিত যারা থাকবে তারা সংবিধান সংশোধন করবে, এই ধরনের কোনো পদ্ধতি আমাদের দেশে রাখা নেই। অর্থাৎ এই সংবিধান সভা আহ্বানের মাধ্যমে সংশোধন এই পদ্ধতি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে অনুপস্থিত রয়েছে। তারপরে কি বলতে পারি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে সংবিধান সংশোধন পদ্ধতি সেখানে কি হচ্ছে রাজ্যগুলোর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই রাজ্যগুলো যদি কতটা ক্ষমতা ভোগ করছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাদের ভূমিকা কি স্বতন্ত্র রয়েছে না কোনো জায়গায় তাদের ভূমিকাটা সংকুচিত রয়েছে, এটা যদি আমাদের কোনোভাবে প্রশ্ন করা হয় তাহলে কি হবে আমরা একটা বিষয় বলতে পারি। যদি আমরা দেখি সাধারণভাবে যে আমাদের সংবিধানের তৃতীয় পদ্ধতি বা জটিল পদ্ধতি যেটা রয়েছে সেই 3 নম্বর পদ্ধতিতে আমরা দেখেছি কি জটিল পদ্ধতি, যেখানে কি হচ্ছে না পার্লামেন্টের উভয় কক্ষে যখন প্রস্তাব গৃহীত হয়ে যাচ্ছে তারপরে সেই প্রস্তাবটা কি হচ্ছে না রাষ্ট্রপতির কাছে না পাঠিয়ে আমাদের রাজ্য আইনসভাগুলোর কাছে পাঠানো হচ্ছে। এবার ধরো প্রশ্ন হচ্ছে বিষয়টা যে এখানে আমাদের যে অর্ধেক রাজ্য যখনই সমর্থন জানাচ্ছে সেই মুহূর্তে কি হচ্ছে না আমাদের প্রস্তাবটা গৃহীত হয়ে যাচ্ছে। এবার দেখো যে আমাদের ভারতবর্ষের যদি বিষয়টা দেখি ভারতবর্ষের যে সার্বিক চিত্রটা যদি দেখি তাহলে কি দেখতে পাবো না আমাদের যে রাজনৈতিক দলটা কেন্দ্রের ক্ষমতা দখল করে থাকে বা কেন্দ্রের ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলের যে সদস্যরা থাকে সেই রাজনৈতিক দলটা আর সমর্থনে রাজ্যগুলো যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর যারা আইনসভায় ক্ষমতায় রয়েছে যে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রে যে রাজনৈতিক দল রয়েছে রাজ্যগুলোতেও সেই একই রাজনৈতিক দল রয়েছে। তাহলে কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রে যখন একই রাজনৈতিক দল থাকবে তাহলে স্বাভাবিকভাবেই কেন্দ্রের আনা অর্থাৎ যে রাজনৈতিক দল কেন্দ্রে রয়েছে সেই রাজনৈতিক দলটা যখন সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো প্রস্তাব আনবে কেন্দ্রে সেই প্রস্তাবটা
সবার আগে কোন রাজ্যগুলোতে পাঠাবে? তাহলে যে রাজ্যগুলোতে সেই রাজনৈতিক দলটা বা কেন্দ্র সরকারের সমর্থিত রাজনৈতিক দল যেখানে রয়েছে সেই রাজ্যগুলোতে পাঠাবে। তাহলে স্বাভাবিকভাবে সেই রাজ্যগুলোতে আগে তো তাদের প্রস্তাবটাকে কার্যকরী করবে বা সমর্থন করে দেবে। তাহলে যখন দেখা যাবে, এখানে আবার বলা রয়েছে যে যে মুহূর্তে অর্ধেক রাজ্য সমর্থিত হয়ে যাবে, তাহলে আমাদের ধরো 28টা রাজ্য রয়েছে, তাহলে 14টা রাজ্য সমর্থন দরকার। তাহলে আমাদের রাজ্য কেন্দ্র সরকার কি করবে, তখন ওই প্রস্তাবটা সব রাজ্যগুলোতে পাঠাবে। কিন্তু আমাদের যে রাজ্যগুলোতে হচ্ছে ধরো এখন কেন্দ্রে বিজেপি দল রয়েছে, তাহলে যে রাজ্যগুলো বিজেপি দল রয়েছে সেই রাজ্যগুলোতে হচ্ছে সহজে তো সমর্থন হয়ে যাবে। তাহলে যে মুহূর্তে সমর্থন হয়ে যাবে 14টা রাজ্য, সেই মুহূর্তে প্রস্তাব কার্যকরী হয়ে যাবে। তাহলে যেখানে কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো তো সমর্থন সহজে করবে না, তাহলে হচ্ছে প্রস্তাবটা হচ্ছে সেখানে হচ্ছে আটকে যাওয়ার কথা। কিন্তু যেহেতু অর্ধেক রাজ্য সমর্থন করলে হয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে যে রাজনৈতিক দল কেন্দ্রে রয়েছে সেই রাজনৈতিক দল হচ্ছে রাজ্যগুলোতে যখন রয়েছে তারা আগে সমর্থন করলে তো সেই প্রস্তাব কার্যকরী হয়ে যাচ্ছে। তাহলে সেই বাকি বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনের প্রয়োজন হচ্ছে না। বিরোধী রাজনৈতিক দল যে রাজ্যগুলোতে রয়েছে সেই রাজ্যগুলোর সমর্থন পেল কি পেল না জানার দরকার নেই বা জানার প্রয়োজন নেই। তাহলে অর্ধেক রাজ্য হয়ে যাচ্ছে যখন, তখন প্রস্তাবটা কার্যকরী হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, যেমন হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজ্যগুলোর ভূমিকা দেওয়া থাকলেও বাস্তবিক ক্ষেত্রে রাজ্যগুলো কিন্তু এখানে তেমন স্বতন্ত্র ভূমিকা পালন করতে পারে না, সেখানে মূলত কেন্দ্রীয় প্রাধান্য থেকে যায়। তাহলে সার্বিকভাবে আমরা যদি বলতে যাই তাহলে যে এই সংবিধান সংশোধন পদ্ধতি যেটা নেওয়া হয়েছে 3টে পদ্ধতির মাধ্যমে, সেখানে যুক্তরাষ্ট্রীয় যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা অনুসরণ করলেও এই সংবিধান সংশোধনের ক্ষেত্রেও কিছুটা হলেও কেন্দ্রীয় প্রাধান্য থেকে যাচ্ছে বা কিছুটা যে কেন্দ্রের আধিপত্য থেকে যাচ্ছে। এখানে পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নীতি অনুসরণ করা হয়নি। যদি যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করা হতো তাহলে রাজ্যের হাতে আরো স্বাতন্ত্রতা বা আরো ক্ষমতা দেওয়া হতো। এটাই হচ্ছে আমাদের সংবিধান সংশোধন পদ্ধতি। আশা করছি তোমাদের ক্লাসটা হচ্ছে ভালো লাগবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।